এর সাথে বাইন্ড করে তখন ফোর্স অফ কন্ট্রাকশন কিভাবে করে? জিএস এর সাইক্লিক এমপি করা সাইক্লিক জিএস কাপল সাইক্লিক এমপি বাড়ায় দেয়, তারপরে সে গিয়ে অ্যাক্টিন মায়োসিন কাপলিংটা কার্ডিয়াক মাসেল করায়, ক্যালসিয়াম চ্যানেল ওপেন করে মূলত, এবং সেটা গিয়ে অ্যাক্টিন মায়োসিন কাপলিংটা করায়। কিন্তু বিটা 2 রিসেপ্টর কোথায় থাকে? ব্লাড ভেসেল অফ দ্য স্কেলেটাল মাসল। স্কেলেটাল মাসেল, স্মুথ মাসেলের ব্লাড ভেসেল থাকে। যে কোনো স্মুথ মাসেলে আলটিমেটলি বিটা 2 রিসেপ্টর থাকবে। সেটা ব্রঙ্কাস হতে পারে, ব্লাড ভেসেল হতে পারে, ইউটেরাস হতে পারে, যে কোনো জায়গায়। ওখানে রিসেপ্টর রেসপন্সটা কি? যদিও এটা জিএস প্রোটিন রিলেটেড, কিন্তু ওখানে রিল্যাক্সেশন অফ দ্য স্মুথ মাসল, রিল্যাক্সেশন অফ দ্য স্মুথ মাসল। সেটা যদি ভেসেল হয় তাহলে ভ্যাসোডাইলেশন, সেটা যদি ইউটেরাস হয় তাহলে ইউটেরাইন রিল্যাক্সেশন, সেটা যদি ব্রঙ্কাস হয় তাহলে ব্রঙ্কোডাইলেশন, এইভাবে। ঠিক আছে, রিল্যাক্সেশন অফ দ্য স্মুথ মাসল। কেন এখানে রিল্যাক্সেশন হয় বলেছিলাম? অ্যাক্টিন মায়োসিন যে কমপ্লেক্সটা আছে, এটা কি হয়? মায়োসিন লাইট চেইন কাইনেজ যে এনজাইমটা সেটা ফসফোরাইলেটেড হয়ে যায়। হ্যাঁ, যখন ফসফোরাইলেশন হয় তখন সে কি হয়ে যায়? ইনঅ্যাক্টিভ হয়ে যায়। ইনঅ্যাক্টিভ হলে সে অ্যাক্টিন মায়োসিন কাপলিংটা আর করতে পারে না। ঠিক আছে, অ্যাক্টিন মায়োসিন কাপলিংটা আর করতে পারে না, সেই জন্য আর কি আলটিমেটলি রিল্যাক্সেশন হবে, যেটা স্মুথ মাসল যেখানে হোক সেটা। এটা আমাদের মনে রেখে এখন আমাদেরকে বিটা ব্লকার ড্রাগে চিন্তা করতে হবে, কারণ এই বিটা ব্লকার ড্রাগ গুলো এখানে একটু স্ট্রাকচার লিখেছি আমি। স্ট্রাকচার যদি কারো ভালো লাগে পড়বা, ভালো না লাগলে ওরকম এখন জিজ্ঞেস করা হয় না, এই আর কি। এই জন্য এইটা স্কিপ করে যাই, সমস্যা নেই। ক্লাসিফিকেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। যদি অনেক সময় আমরা ছোটবেলায় লিখতাম না কোন কোশ্চেনটা বেশি জরুরি, ভি 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 আইএমপি দিতাম না, মনে আছে? ম্যাট্রিক ইন্টারমিডিয়েট নোট পড়ার সময় আমরা এরকম লিখতাম না, এই এটা ভি 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 দিতে দিতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে দিয়ে দিতাম না। এই বিটা ব্লকার ক্লাসিফিকেশনটা সেরকম, হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমরা বিটা ব্লকিং ড্রাগ গুলোকে কয়েকভাবে ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে যে সিলেক্টিভ, নন সিলেক্টিভ, যেটা আমরা আলফা ব্লকারে শিখেছি সেরকম এখানেও আছে। তো এখন ওই যে মানে প্রোটোটাইপ একটা ড্রাগের, কোন ড্রাগটাকে দিয়ে আমরা ওই তাদের পরিবারকে চিনবো, এরকম যদি বলি তাহলে প্রোটোটাইপ হিসেবে আমরা প্রোপানলকে আমরা বুঝবো। প্রোপানল প্রথম নাম আসবে, তারপরে আর সব লল 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 লাগাবো। সাধারণত অক্সপ্রেনলল, অ্যালপ্রেনলল, পিন্ডোলল, ন্যাডোলল, সোটালল, টিমোলল, কার্টিওলল, পেনবুটালল, এগুলো সব হচ্ছে বিটা ব্লকার। তবে আমি বিটা ব্লকার চেনার জন্য প্রথম নাম কোনটা মনে রাখবো? কোনটা মনে রাখবো? প্রোপানল। প্রোপানল ছাড়া আর অন্য কথা মানে প্রথমে যেন প্রোপানলটা মাথায় আসে। সো প্রোপানল বললে কি কথা আসবে? ইট ইজ এ নন সিলেক্টিভ বিটা ব্লকার। আর নন সিলেক্টিভ মানে কি? সে বিটা 1 কে যেমন ব্লক করতে পারে, বিটা 2 কেও কিন্তু ব্লক করতে পারে। ঠিক আছে, বিটা 1 কে ব্লক করলে কি হবে আর বিটা 2 কে ব্লক করলে কি হবে বলার সাথে সাথে যেন মাথায় প্লট চলে আসে। সিলেক্টিভ তাহলে কি আছে? বিটা 1 ব্লকার, কার্ডিও সিলেক্টিভ, they only act on beta 1 receptor. তবে ওই একই কথা, উইদিন থেরাপিউটিক ডোজ রেঞ্জ। তুমি যদি হায়ার ডোজ দাও তাহলে কিন্তু সে তার নিজস্ব সিলেক্টিভিটি হারায় ফেলবে, আর সিলেক্টিভিটি হারায় ফেললে তখন কিন্তু আমরা আর ইয়ে করতে পারবো না। তখন আমরা সিলেক্টিভিটি লস হয়ে গেলে আমরা তখন আর ব্লকিং ইফেক্টটা শুধু বিটা 1 এর না অন্য জায়গাতেও পাবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এরকম সিলেক্টিভ বিটা 1 ব্লকার কারা আছে? মেটোপ্রোলল, অ্যাটেনোলল, অ্যাসিবিউটালল, ইসমোলল, বিসোপ্রোলল, বিটাক্সোলল, নেভিবোলল, এগুলো সবাই হচ্ছে শুধু বিটা 1 কে উইদিন থেরাপিউটিক রেঞ্জে বন্ধ করবে। বিটা 2 কে ব্লক করলে আসলে কি ভালো না খারাপ? বিটা 2 কে ব্লক করলে
হ্যাঁ। bronchoconstriction. দেখো ব্রঙ্কোকনস্ট্রিকশন হয়ে যাবে, তারপরে ভ্যাসেলের চিন্তা করো, ভ্যাসেল ডাইলেটেশন হবে না, বরঞ্চ তখন আলফা 1 এর মাধ্যমে ভ্যাসোকনস্ট্রিকশন হয়ে যাবে, তাহলে পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যাবে, প্রেসার আরো বেড়ে যেতে চাইবে, তাই না? এই জন্য সাধারণত বিটা 2 ব্লকার ইফেক্ট আমরা চাইবো না। তারপরে আসে রিসেপ্টর ব্লক করতে পারে, এই জন্য আমরা জেনে রাখলাম। ঠিক আছে, নেক্সট ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু দ্য লিপিড সলিবিলিটি। এখন কোন ড্রাগ আছে খুব লিপিড সলিবল, কোন ড্রাগ আছে ওয়াটার সলিবল। খুব বেশি লিপিড সলিবল গুলো আবার মাঝারি লিপিড সলিবল আছে। হাইলি লিপিড সলিবল ড্রাগের মাঝে মূলত প্রোপানল পড়বা, এছাড়া পেনটোচেনল পড়বা, আর বাকিগুলো মডারেট লিপিড সলিবল। লিপিড সলিবল বললে আমার কথা শোনার সাথে সাথে কি কি জিনিস তোমার মাথায় আসতে হবে সেটা তোমাকে চিন্তায় রাখতে হবে। তাহলে এই ড্রাগটাকে ওরালি দেওয়া যাবে, প্রথম কথা। তাহলে এই ড্রাগটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ক্রস করবে, ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করবে। তাহলে এই ড্রাগটা দিয়ে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যাডভার্স ইফেক্টও পাবো, ইফেক্টও পাবো, দুই রকমই, ইফেক্টও পাবো, অ্যাডভার্স ইফেক্টও পাবো, ঠিক না? যদি আমরা বলি লিপিড সলিবল। জি ম্যাম। যেমন আমরা ক্যাটেকোলামাইন বললে কি কি কথা মাথায় আসতে বলছি? If a drug is catecholamine, then what are the points we have said to remember? কি কি পয়েন্ট মনে রাখতে বলছি? ক্যাটেকোল ও মিথাইল নিউক্লিয়াস আছে তার স্ট্রাকচারে, এটা প্রথম। তারা হচ্ছে ডাইরেক্টলি অ্যাক্টিং, দে হ্যাভ অ্যাবিলিটি টু বাইন্ড উইথ দ্য রিসেপ্টর ডাইরেক্টলি অ্যান্ড প্রডিউস রেসপন্স, সো দে আর ডাইরেক্টলি অ্যাক্টিং। They are water soluble, so they cannot be given orally, so they should be given parenterally. They cannot cross the blood-brain barrier, so they have no central nervous system effect usually. এই কথাগুলো বলতে বলছি না ক্যাটেকোলামাইন বললে? কে কে পড়ছি অনেস্টলি বলো তো, কে কে পড়ছি এই কথাগুলো যে ম্যাডাম বলছিল পড়তে? অনেস্টলি কে কে পড়ছে বলো তো, সত্যি করে বলবা কে কে পড়ছো আমার এই কথাগুলো, যে ক্যাটেকোলামাইন আর নন ক্যাটেকোলামাইন আলাদা করতে বলছিলাম। ওসমান গনি রেজড হ্যান্ড। ওসমান গনি, ওয়ালাইকুম আসসালাম। পড়ছো সত্যি তুমি? জি ম্যাম। গুড বয়, ভেরি গুড। এরকম করে সবাই যেন ভেরি গুড পাও, এরকম চেষ্টা করো, ঠিক আছে? কারণ এই কথাগুলোই তোমাকে আমরা ভাইভাতে জিজ্ঞেস করব, তখন এগুলো বলতে পারলে আমরা বুঝবো তুমি পড়াশোনা করছো, এবং তখন তুমি পাস করাটা সহজ হবে এবং অনার্স মার্কস পাওয়াটাও আরো সহজ হবে। সো লিপিড সলিবল ড্রাগ মানে এই কথাগুলো আমার মাথায় রাখতে হবে। আর ওয়াটার সলিবল মানে তাহলে হবে সে কি ইয়ে করতে পারবে না, ওরালি দেওয়া যাবে না, ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করবে না, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইফেক্ট আমি পাবো না। অ্যাটেনোলল, সোটালল, অ্যাসিবিউটালল, বিটাসোলল। এই পর্যন্ত আসতে আসতে আমার মাথায় কিন্তু অনেকগুলো ভাইবা কোশ্চেন চলে আসছে। যেমন প্রথম কথাই, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন অ্যাটেনোলল এন্ড প্রোপানল? কি কি পয়েন্ট তুমি বলবা তাহলে? প্রোপানল ওরালি অ্যাডমিনিস্ট্রেশন করা যাবে, লিপিড সলিবল, লিপিড সলিবল ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারবে, আর একবার ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে ব্রেনে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইফেক্ট পাবো, অ্যাডভার্স ইফেক্ট হতে পারে। আর আগে বলবা না যে এটা নন সিলেক্টিভ? নন সিলেক্টিভ বলতে মানে এটা সব জি ম্যাম, বিটা 1 এবং বিটা 2 দুটোকেই বন্ধ করে, কিন্তু অ্যাটেনোলল বিটা 1 শুধু সিলেক্টিভ, বিটা 1 কে। হ্যাঁ, তাহলে এখান থেকে কিন্তু আরো কথা আসতেছে, আরো কি কথা আসতেছে যেটা আমরা চাই ক্লিনিক্যালি তোমরা এই কনসেপ্টটা ডেভেলপ করো আস্তে আস্তে। তুমি কোথায় দিতে পারবা, কোথায় দিতে পারবা না, এই কথাটা কিন্তু তোমার সাথে সাথে বলে দিতে হবে। প্রোপানল কোথায় দিতে পারবা না বলো, বুদ্ধি করে বলো দেখি, কার কার বুদ্ধি আছে? প্রোপানল ব্রঙ্কোকনস্ট্রিকশন এর ক্ষেত্রে দিতে পারবে না। ভেরি গুড, আমার এই ব্যাচটা অনেক ভালো, আমার খুবই ভালো লাগলো। তাহলে দেখো, আমি যদি প্রোপানলকে একটা পেশেন্টের হাইপারটেনশন উইথ ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে, আর তাকে আমি প্রোপানল দিতে পারবো না, কারণ তার বিটা 2 ব্লক হয়ে গিয়ে ব্রঙ্কোকনস্ট্রিকশন আরো অ্যাগ্রাভেশন হবে, তাহলে তাকে আমি দিতে পারছি না, এটা একটা। তার ক্ষেত্রে আমাকে দিতে হলে অ্যাটেনোরোল চয়েস করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, ব্লাড ভেসেলের উপর ইফেক্টটা কি পাইলা তোমরা প্রোপানল দিলে? ভ্যাসোকনস্ট্রিকশন হবে, ডাইলেটেশন হবে, ভ্যাসোকনস্ট্রিকশন, কারণ বিটা 2 কে সে ব্লক করে দিচ্ছে। তাহলে যাদের পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ আছে, যেখানে রেনল্ডস ডিজিজ, বার্জার্স ডিজিজ, যাদের ক্ষেত্রে অলরেডি ভাসেলটা হচ্ছে ভ্যাসোকনস্ট্রিক্টেড আছে, তাহলে তাদের ক্ষেত্রে তুমি কি প্রোপানল দিতে পারবে, নাকি তাদের ক্ষেত্রে তোমাকে অ্যাটেনোরোল চয়েস করতে হবে?
অ্যাটেনল চয়েস করতে হবে। অ্যাটেনল। তাহলে পেশেন্ট উইথ ডায়াবেটিস মেলাইটাস, পেশেন্ট উইথ, আচ্ছা ডায়াবেটিস মেলাইটাস কেন বললাম বলো তো? Some macrovascular complication হয় ফুড ডায়াবেটিক ফুডের কারণে। বিটা টুর সাথে এটা ছাড়া আর কোনো সম্পর্ক নাই, ডায়াবেটিস বললাম যেহেতু। আমি গ্লুকোনিওজেনেসিসটা মানে মনে আছে আমরা বলছিলাম লিভারে বিটা টু রিসেপ্টর আছে, গ্লাইকোজেনোলাইসিস, গ্লুকোনিওজেনেসিস, সেগুলো করার মাধ্যমে তারা কিন্তু হ্যাঁ হ্যাঁ গতকালকে 27 তারিখে, হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখো আমরা মানে গল্পে গল্পে আরেকটা টার্ম চলেই আসছে যে ইয়ে থাকলে এন্ডোক্রাইন প্রবলেম, যেটা এই ডায়াবেটিস, তারা যদি ইনসুলিন নেয় তাদের হাইপোগ্লাইসিমিয়া হতে পারে। আর হাইপোগ্লাইসিমিয়া হলে আমার বডি কি করে, রিকভারি করার চেষ্টা করে, লিভারে বিটা টু রিসেপ্টরের মাধ্যমে গ্লাইকোজেনোলাইসিস করে, গ্লুকোনিওজেনেসিস করে, এগুলো আলটিমেটলি গ্লুকোজ পরিমাণ বাড়ায় দেয়। তাহলে একটা পেশেন্টের ডায়াবেটিস, হ্যাঁ 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 মালিয়া ম্যাডামের নাম থাকুক, সমস্যা নেই, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে একটা পেশেন্টের যার হাইপারটেনশনের সাথে আর কি কি থাকলে আমি প্রোপানল তাকে দিতে পারবো না, কিন্তু অ্যাটেনল নিশ্চিন্তে দিতে পারবো। কন্ডিশন গুলো কি কি দাঁড়ালো তাহলে? ডায়াবেটিস, ব্রঙ্কিয়াল অ্যাজমা, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। তাহলে দেখছো আমরা আগে যখন পড়াশোনা করতাম, খেয়াল করো কথাটা, আমরা আগে যখন পড়াশোনা করতাম তখন শুধু মনে করতাম আচ্ছা এখানে ক্লাসিফিকেশন আছে, সো আমাকে এটা মুখস্থ করে ফেলতে হবে। তাহলে আমাকে এই মুখস্থ করলে কি হবে, আমি বড় মুখস্থ করে বলে দিতে পারবো, তারপরে আমি ঘর করে লিখে দিতে পারবো, এছাড়া আর কোনো কথা আমার মাথায় থাকবে না, থাকতো না। এখন কি সেটা আছে? না, কারণ ইউ আর গোয়িং টু বি এ ডক্টর and you have to become a rational doctor. So to become a rational doctor, you have to understand the points that are important clinically. From these classifications, from these statements, you have to pick up the clinical important points, and in that way you have to grow up yourself, isn't it? Yes, ma'am. তাহলে আমরা লিপিড সলিউবল হচ্ছে ড্রাগ, আর ওয়াটার সলিউবল হচ্ছে বাকিগুলো, সেগুলো আমরা বললাম। এছাড়া আর কি ক্লাসিফিকেশন আছে? থার্ড পয়েন্ট দেখো, বিটা ব্লকার উইথ পার্শিয়াল অ্যাগনিস্টিক অ্যাক্টিভিটি, বা যেটাকে আমরা ইন্ট্রিনসিক সিম্প্যাথোমাইমেটিক অ্যাক্টিভিটি ওয়ালা কিছু ড্রাগ আমরা পেয়ে গেলাম। তাহলে কথাটা কি দাঁড়ালো? এরা ব্লকার, বাট এদের কিছু অ্যাগনিস্টিক ইফেক্টও আছে। অক্সপ্রিনালল, অ্যালপ্রিনালল, পিন্ডোলল, অ্যাসিবিউটালল, পেনবুটালল, কার্টিওলল, সেলিপ্রলল। নামগুলো চেষ্টা করতে হবে মনে রাখার জন্য, অ্যাটলিস্ট 3 থেকে 4টা তো অবশ্যই, 6টা না মনে রাখতে পারলেও, কিন্তু মনে রাখবো কেন? এই যে বিটা ব্লকার বললাম, আমি আবার বলতেছি এদের অ্যাগনিস্টিক অ্যাক্টিভিটি আছে। এরকম ড্রাগগুলো কখন দরকার হবে? এনি আইডিয়া? কখন দরকার হবে এরকম ড্রাগগুলো? কখন আমরা ব্লকারও ইউজ করব, আবার অ্যাগনিস্টিক ইফেক্টও চাইবো? কখন? মনে করো প্রোপানল, এখানে কি প্রোপানল নামটা বলছি এই প্রপার্টি ওয়ালা ড্রাগে? বলি নাই, শুনতে পাচ্ছি? জি ম্যাম। প্রোপানল দিলে তুমি বিটা 1 কে ব্লক করে দিলা, ফোর্স অফ কন্ট্রাকশন কমে যাবে, ব্লাড কার্ডিয়াক আউটপুট কমবে, ব্লাড প্রেশার কমবে, এটুকুন তো আমরা বুঝছি, তাই না? ক্লাসিফিকেশন পড়তে গিয়ে তো ব্লাড প্রেশার কমাইলো, কিন্তু আবার সে হার্ট রেট কি করে ফেলবে? কমাই ফেলবে। হার্ট রেট কমাই ফেলে ব্র্যাডিকার্ডিয়া হবে। তো একটা পেশেন্টের আমি যদি বেশি ব্র্যাডিকার্ডিয়া না হোক চাই, বা আমি কিছুটা স্টিমুলেটরি ইফেক্ট বজায় রাখি যাতে অ্যাডভার্স ইফেক্ট বেশি না হয়, সেরকম কন্ডিশনে আমি এই ধরনের ড্রাগগুলো দিতে পারবো, বিটা ব্লকার উইথ পার্শিয়াল অ্যাগনিস্টিক অ্যাক্টিভিটি। তাদেরকে একা যখন দেওয়া হবে, তাদের উইক অ্যাগনিস্টিক অ্যাক্টিভিটি আছে, এরকম কিছু ড্রাগ আছে। তারা হচ্ছে অক্সপ্রিনালল, অ্যালপ্রিনালল, পিন্ডোলল, অ্যাসিবিউটালল, পেনবুটালল, কার্টিওলল, সেলিপ্রলল। ঠিক আছে? আর কি আছে? বিটা ব্লকার উইথ মেমব্রেন স্টেবিলাইজিং প্রপার্টি। মেমব্রেন স্টেবিলাইজিং প্রপার্টি মানে হচ্ছে সোডিয়াম চ্যানেল ব্লকিং ইফেক্ট, অ্যাকশন পটেনশিয়ালকে আর সে যেতে দিবে না, ব্লক করে রাখবে, এরকম কিছু প্রপার্টি প্রোপানল, অ্যাসিবিউটালল, ল্যাবেটালল, মেটোপ্রোলল, পিন্ডোলল এদের আছে। তারপরে আসো
কিছু ড্রাগ এমন আছে যারা শুধু বিটাকে ব্লক করে না, সাথে আলফা রিসেপ্টরকে ব্লক করতে পারে। তাহলে আমরা ভাইবাকে জিজ্ঞেস করব, আচ্ছা বলো তো এমন কোন ড্রাগ আছে যেটা আলফা রিসেপ্টর এবং বিটা রিসেপ্টর দুটোকেই ব্লক করে? তখন তোমার উত্তর হবে ইয়েস ম্যাম, উই হ্যাভ সাম ড্রাগস দ্যাট ক্যান ব্লক বিটা এন্ড আলফা রিসেপ্টর, দে আর লেবিটালল, কার্বিডালল। হোয়াট ইজ দ্য নেক্সট কোশ্চেন? why we should, in which condition we need to block alpha and beta? Any idea? I have given the Bronchial. situation earlier. ব্রঙ্কিয়াল স্মুথ মাসেলে যেহেতু এটা কন্ট্রাকশন করে, এটা ডাইলেটেশন করার জন্য। How? How? বিটা ব্লকার গুলো তো ব্রঙ্কোডাইলেশন করবে না বাবা। আলফা ব্লকিং এফেক্ট যেটা আছে এটা। আলফা না, তুমি তো বিটাকে ব্লক করে ফেললা, তাহলে তো আসলে এখানে ব্রঙ্কোডাইলেশনটা হবে না। আর কোন কন্ডিশন যেটা আমরা বলেছি, আমরা কিন্তু ব্রঙ্কিয়াল অ্যাজমা পড়াইনি, তাহলে আমি ব্রঙ্কিয়াল অ্যাজমা কিন্তু বলি নাই। আমি এমন কন্ডিশন বলে দিছি যেটাতে তুমি আলফা এবং বিটা রিসেপ্টর ব্লক করে হেল্প পাবা। আর কেউ? আর কেউ? ইউরিনারি গ্লুকোমাতে বুঝায় বলো, বুঝায় বলো। ম্যাম গ্লুকোমাতে ওই যে ডায়ালেটর পিপল গুলো আছে ওখানে আলফা রিসেপ্টর থাকে, তো ওটা ব্লক করলে ওটা রিল্যাক্স হয়ে যাবে, তো প্যারাসিম্পথেটিক অ্যাক্টিভিটি বেড়ে যাবে, যার কারণে সিরিয়ালি মাসল কন্ট্রাক্ট করলে ট্রাবিকুলার মেশওয়ার্কটা ওপেন হয়ে গ্লুকোমা রিলিজ হবে। লেবিটালল কার্বিডাললটা আমরা এখনো গ্লুকোমাতে ওইভাবে বলে নাই যে ইউজ করতে পারবো। তোমাদের ব্যাখ্যাটা ঠিক আছে, আই এগ্রি, কিন্তু আমি যেটা বলতে যাচ্ছি সেই কন্ডিশনটার নাম হচ্ছে ফিওক্রোমোসাইটোমা। মনে আছে ফিওক্রোমোসাইটোমা? ফিওক্রোমোসাইটোমা কি ছিল? অ্যাড্রেনাল মেডুলার টিউমার ছিল, ওখান থেকে কি কি রিলিজ হচ্ছিল? অ্যাড্রেনালিন, নরএড্রেনালিন, ওরা গিয়ে কোন কোন রিসেপ্টরের উপর কাজ করতেছিল? আলফা, শুধু আলফা? কাজ করছে আলফা 1, আলফা 2, বিটা 1, বিটা 2 সবার উপর কাজ করছিল। তাহলে আমাকে এখন এমন ড্রাগ যদি পাই যে সবাইকে বন্ধ করতে পারে, সেই ড্রাগটা কি প্রেফারেবল না? লেবিটালল কার্বিডালল তো সেরকমই। ফিওক্রোমোসাইটোমা ছাড়া আমরা আর কোথায় ইউজ করতে পারি? যদি আমি এখন নেক্সট কোশ্চেন করি তাহলে তোমাদের উত্তর কি হবে? এই ড্রাগগুলোকে সাধারণত আমরা ক্লিনিক্যাল কন্ডিশন যখন পড়বো, সিভিএস এ যাব, হার্ট ফেইলিউরে প্রেফার করা হয়। হার্ট ফেইলিউর বলতে আমরা হার্ট পাম্প করতে পারতেছে না, সেক্ষেত্রে আবার বিটা ব্লকার দিলে তো আরো ক্ষতি হবে, কিন্তু কখন দিব? ক্রনিক হার্ট ফেইলিউর, ইট ইজ নট ইন অ্যাকিউট হার্ট ফেইলিউর। অ্যাকিউট হার্ট ফেইলিউরে তুমি যদি আরো হার্টের ফোর্স অফ কন্ট্রাকশন বন্ধ করে দাও, পেশেন্ট তো মারা যাবে। তোমাকে ক্রনিক হার্ট ফেইলিউরে দেওয়ার জন্য কিছুটা প্রবাবিলিটি এখানে আছে এই ড্রাগটার। এই জন্য আছে, যখন হার্ট ফেলিওর ক্রনিক কন্ডিশন চলতে থাকে, অনেক দিন ধরে চলে, তখন বডিতে কিছু পরিবর্তন হয়। পরিবর্তনগুলো কেমন? হার্ট চেষ্টা করতে থাকে নিজেকে রিকভার করার জন্য, সেটা করতে গিয়ে সে মানে ক্যাটেকোলামাইন বাড়ায়, ক্যাটেকোলামাইন দিয়ে সে রিকভারি করার চেষ্টা করে। তো ওই যে বাড়তি ক্যাটেকোলামাইন গুলো গিয়ে যে অ্যাডভার্স ইফেক্ট গুলো করতে চায়, সেগুলো যেন না হয়, সেজন্য এই লেবিটালল কার্বিডালল ড্রাগ গুলোকে আমরা ক্রনিক হার্ট ফেলিউরে ইউজ করতে পারি। ফিওক্রোমোসাইটোমা তো যেমন ইউজ করতে পারি, এছাড়া ক্রনিক হার্ট ফেলিউরে যেখানে হার্ট চেষ্টা করতেছে পাম্পিং অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য, তখন সে ক্যাটেকোলামাইন গুলো বাড়ায় ফেলায়, সেই ক্যাটেকোলামাইন গুলো গিয়ে অ্যাডভার্স ইফেক্ট যেন না করে, সেই জন্য আমরা এই লেবিটালল কার্বিডালল দিতে পারি। আইডিয়াটা কি বোঝা গেছে? বুঝে গেছে? জি ম্যাম। লাস্ট অফ অল, বিটা ব্লকার ডাইরেক্ট ভ্যাসোলাইটেশন প্রপার্টি কিছু আছে, যদিও আমরা বলছি যে ভ্যাসো কনস্ট্রিকশন হওয়ার কথা, কিন্তু কিছু সরাসরি ভ্যাসোলাইটেশন প্রপার্টি এই লেবিটাললেরও আছে। তাহলে সে সার্কুলেশন বাড়াবে, কার্বিডাললের আছে, কার্টিডাললের আছে, নেভিভোললের আছে। তো এগুলো ড্রাগ দিলে তারা কি করবে? ভ্যাসেলকে কিন্তু আবার কিছু ডায়ালিটেশনও করতে পারে। এটা এক্সপ্লেনেশনটা জানা নাই, বাট এই হচ্ছে গিয়ে ক্লাসিফিকেশন। তাহলে আমরা বিটা ব্লকারকে কয়েকভাবে ক্লাসিফাই করছি: স্পেসিফিক, নন স্পেসিফিক, লিপিড সলিবল, ওয়াটার সলিবল, বিটা ব্লকার উইথ পার্শিয়াল অ্যাগনিস্টিক অ্যাক্টিভিটি বা ইন্ট্রিনসিক সিম্পাথোমাইমেটিক, কারণ অ্যাগনিস্ট মানে সিম্পাথোমাইমেটিক অ্যাক্টিভিটি, বিটা ব্লকার উইথ মেমব্রেন স্টেবিলাইজিং প্রপার্টি, বিটা ব্লকার উইথ আলফা ব্লকিং ইফেক্ট, আর বিটা ব্লকার উইথ ভ্যাসোডাইলেটেশন প্রপার্টি। ঠিক আছে?
এখন আসো যাকে দিয়ে আমি পরিচয় পাবো বিটা ব্লকার, তার নাম হচ্ছে প্রোপানল। প্রোপানলের আদ্যপান্ত জানতে হবে। প্রোপানলের আদ্যপান্তটা হলো গিয়া সে কি কি কাজ করে, কিভাবে করে, কোথায় দিব, দিলে কি হবে, কোথায় দিব না, সব কথা আমার জানা থাকতে হবে। যদিও প্রোপানল এখন কিন্তু ইউজ হয় না, এখন হয় কি ওই যে অনেক সময় দেখা যাচ্ছে মাইগ্রেন হচ্ছে, অ্যাংজাইটি হচ্ছে, সিম্প্যাথেটিক স্টিমুলেশন হচ্ছে, হাত পা কাঁপতেছে, বুক ধরফর করতেছে, তখন হয়তো প্রোপানলটা মাসখানেকের জন্য দেওয়া হয়। আদারওয়াইজ অ্যান্টি হাইপারটেনসিভ হিসেবে ক্রনিক্যালি এখন আর ইউজ করা হয় না, কারণ ওর অনেক ঝামেলা আছে, এটা আমরা এখন দেখতে চাই। তাহলে আসো মডেল অফ বিটা ব্লকার বা প্রোটোটাইপ অফ বিটা ব্লকার বললে আমরা চিনবো হচ্ছে গিয়ে এই প্রোপানলকে। ওর ফার্মাকোলজিক্যাল ইফেক্ট কি কি পাইলাম তাহলে? দেখো, প্রোপানল বিটা 1 কে ব্লক করে, বিটা 2 কে ব্লক করে, এই কথাটা প্রথমে সেট করবা, তারপরে তুমি ফার্মাকোলজিক্যাল ইফেক্টে আসবা। কার্ডিওভাস্কুলার সিস্টেমে কি হবে? হার্টে বিটা 1 কে ব্লক করছে, তাহলে নেগেটিভ আইনোট্রপিক, নেগেটিভ ক্রোনোট্রপিক, নেগেটিভ ব্যাথমোট্রপিক, নেগেটিভ ড্রোমোট্রপিক। ব্যাথমোট্রপিক মানে এক্সাইটেবিলিটি, আর ড্রোমোট্রপিক মানে হচ্ছে অটোমেটিসিটি। এই দুটো ইফেক্ট অ্যান্টি অ্যারিথমিক ইফেক্টের জন্য রেসপন্সিবল, আর ক্রোনোট্রপিকটাও অ্যান্টি অ্যারিথমিক ইফেক্ট করে, আর আইনোট্রপিক ইফেক্টটা অ্যান্টি হাইপারটেনসিভ, অ্যান্টি অ্যাঞ্জিনাল এই ধরনের ঝামেলাগুলো মেট আপ করে। তাহলে হার্টে তার রেসপন্সটা পরিষ্কার? ম্যাম আবার একটু। বিটা 1 কে ব্লক করে দিলে ফোর্স অফ কন্ট্রাকশন কমে যায়, এটাকে আমরা বলি নেগেটিভ আইনোট্রপিক ইফেক্ট। হার্ট রেট কমে যায়, এটাকে আমরা বলি নেগেটিভ ক্রোনোট্রপিক ইফেক্ট। এক্সাইটেবিলিটি কমে যায়, এটাকে আমরা বলি নেগেটিভ ব্যাথমোট্রপিক ইফেক্ট। আর অটোমেটিসিটি যেটা এসএ নোডে ভি নোডের সিগন্যালটা, ওটাও কমে যায়, যেটাকে আমরা বলি নেগেটিভ ড্রোমোট্রপিক ইফেক্ট। তাহলে এই ব্যাথমোট্রপিক হ্যালো, জি ম্যাম। ক্লাস কেটে গেছিল, একটা কল এসেছিল। আচ্ছা জি ম্যাম। আচ্ছা, ইয়েস ম্যাম। বুঝছো এখন যে নেগেটিভ আইনোট্রপিক ইফেক্ট কি, ব্যাথমোট্রপিক, ড্রোমোট্রপিক এই কথাগুলোর ইফেক্ট কি, বুঝছো? জি ম্যাম। এইটা প্রথম কার্ডিওভাস্কুলার সিস্টেমে তার ইফেক্ট। ব্লাড ভেসেলের উপর কিন্তু আসলে কি খারাপ ইফেক্ট। সার্কুলেশন অফ দ্য হার্ট, অক্সিজেন সাপ্লাই যেহেতু বিটা 2 কে বন্ধ করে দিচ্ছে, তাহলে করোনারি ভ্যাসোকনস্ট্রিকশন হয়ে সাপ্লাই কিন্তু কমে যায়। কিন্তু এট দ্য সেম টাইম যেহেতু কার্ডিয়াক ওয়ার্কলোড কমায় দেয়, কারণ ফোর্স অফ কন্ট্রাকশন কমছে, হার্টের ওয়ার্কলোড কমে গেছে, সো অক্সিজেন ডিমান্ডও কিন্তু কমা যায়। তাহলে সাপ্লাইও যেমন কমায়, ডিমান্ডও কমায়। ঠিক আছে? আর অন্যান্য ব্লাড ভেসেলের উপরে যেহেতু বিটা 2 ব্লক হয়ে যাচ্ছে, তাহলে ভ্যাসোকনস্ট্রিকশন। তাহলে এই ধরনের পেশেন্টের সাথে তুমি যখন হ্যান্ডশেক করবা, তখন হাতটা কেমন হবে? গরম হবে না ঠান্ডা হবে? ভ্যাসোকনস্ট্রিকশন, যেহেতু ব্লাডের সার্কুলেশন কম, তাই ঠান্ডা হবে। ঠান্ডা হবে। তাহলে তুমি হ্যান্ডশেক করলেই বুঝতে পারবা সে বিটা ব্লকার জাতীয় ড্রাগ খাচ্ছে। আর যদি গরম একটা হাতের সাথে হ্যান্ডশেক করো, তাহলে কি ব্লকার খাচ্ছে সে? অ্যালফা ব্লকার। হ্যাঁ, হাত সে হ্যান্ডশেক করে আমি বুঝতে পারবো, আইডিয়া করতে পারবো। মুখটা যদি লাল লাল দেখা যায়, একদম ফ্ল্যাশিং অফ ফেস, তাহলে কি বুঝবো? সে আলফা ব্লকার নিশ্চয়ই খাচ্ছে, তাই না? জি ম্যাম। আলফা ব্লকার নিশ্চয়ই খাচ্ছে। হ্যালো হ্যালো, মিস্টার ইন্ডিয়া সিনেমাটা দেখছো তোমরা? মিস্টার ইন্ডিয়া কে কে দেখছো? দেখছি ম্যাম। দেখছো? মিস্টার ইন্ডিয়াতে একটা ইয়ে ছিল না, এডিটর ছিল না? এডিটর খবর ছাপাইতো, শ্রীদেবী যার এখানে কাজ করতো, হ্যাঁ মনে আছে? ওখানে খালি রং নাম্বার আসতো না? মনে আছে? ফোনটা তুললে না এটা পাগলা গারদ না, এরকম বলতো, মনে আছে? আমার ফোনটা সেরকম হয়ে গেছে, খালি রং নাম্বার আসে। আমি যে কত কষ্ট করে নিজেরা পাগল থেকে হওয়া থেকে আটকায় রাখছি, ওদেরকে কি বুঝাবো আর, বুঝছিস? আচ্ছা, ব্লাড ভেসেলে তাহলে আমাকে কি হলো ইফেক্টটা? ভ্যাসোকনস্ট্রিকশন হলো। তাহলে যাদের পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ আছে, তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে এই পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ গুলো আরো অ্যাগ্রাভেশন হবে। ঠিক আছে?
রেসপিরেটরি সিস্টেমে তুমি বুঝতেই পারছো বিটা 2 কে এখন ব্লক করলে কি হবে, ব্রঙ্কোকনস্ট্রিকশন হবে, তাহলে ব্রঙ্কিয়াল অ্যাজমা অ্যাগ্রাভেশন হবে। চোখের উপর ইফেক্ট, তোমরা যেটা বলছিলে, অ্যাকুয়াস হিউমার প্রোডাকশন কমায় দেয়, ফলে ইন্ট্রাকুলার প্রেসার কমায় দেয়। এভাবে কিন্তু গ্লুকোমিন করতে পারে বিটা ব্লকার মূলত, হ্যাঁ, বিটা ব্লকার ড্রাগগুলো। অ্যান্টি রেনিন অ্যাক্টিভিটি আছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যান্টি হাইপারটেনসিভ রোল। জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাসে বিটা 1 রিসেপ্টর আছে। বিটা 1 রিসেপ্টর হার্ট ছাড়াও আর এক জায়গা আছে জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস অফ দ্য কিডনি, সেখানে সে রেনিন প্রোডাকশন করে। তাহলে তুমি বিটা 1 কে ব্লক করে দিলা, জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস থেকে রেনিন প্রোডাকশন হবে না, রেনিন থেকে পরবর্তী সবগুলো বাধা পেয়ে এনজিওটেনসিন 2 আসবে না, অ্যালডোস্টেরন আসবে না, আলটিমেটলি ভ্যাসোডাইলেশন হবে এবং পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যাবে এবং ব্লাড প্রেশার কমে যাবে। এই অ্যানজিওটেনসিন 2 ইনডিউসড পেরিফেরাল রেজিস্ট্যান্সটা ওইটা কমাই দিয়ে, তাহলে অ্যান্টি রেনিন অ্যাক্টিভিটিটা কিন্তু অ্যান্টি হাইপারটেনসিভ রোলে আনবা। মেটাবলিক ইফেক্ট কি হয়, লিভারে তুমি জানো বিটা 2 রিসেপ্টর যেটা গ্লাইকোজেনোলাইসিস এবং গ্লুকোনিওজেনেসিস করে, যেটা অ্যাড্রেনালিন দ্বারা স্টিমুলেশন হয়, এখন তুমি বিটা 2 কে বন্ধ করে দিয়েছো, এই ঘটনাটা হবে না। তাহলে নরমাল পার্সনদের কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ নরমাল পার্সনের হাইপোগ্লাইসেমিয়া হওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু যারা ওই যে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, যারা ইনসুলিন নিচ্ছে, তাদের জন্য এই রিকভারিটা বাধা পাবে। উপরন্তু রিকভারি হওয়ার সময় গ্লুকোনিওজেনেসিস এবং গ্লাইকোজেনোলাইসিস করার সাথে সাথে বডিকে বুঝতে দিচ্ছিল সিম্প্যাথেটিক স্টিমুলেশন গুলো যে এখন আমার গ্লুকোজ কমে গেছে। সেই সিমটমস গুলো যেগুলো হাইপোগ্লাইসেমিক সিমটম, যেমন ট্রেমর হবে, পালপিটেশন হবে, সোয়েটিং হবে, এই ফিচার গুলো কিন্তু এখন সিম্প্যাথেটিক ব্লক করে দিয়ে তুমি আর পেশেন্টকে বুঝতে দিবা না, তাহলে পেশেন্ট আননোটিসড sorry. হ্যালো, কি ম্যাম শোনা যাচ্ছে? সরি আব্বুরা, ফোন আসতেছে আজকে বারবার। তাহলে আমার এই পয়েন্টটুকু কি তোমাদেরকে বুঝাতে পারছি, মেটাবলিক ইফেক্টের ইম্পর্টেন্সটা বিটা ব্লকারের? জি ম্যাম। বুঝতে পারছো না? ডায়াবেটিস পেশেন্ট তারা যদি ইনসুলিন নেয় তাদের জন্য এটা বিপজ্জনক, নরমাল পার্সনদের সমস্যা হবে না। ডায়াবেটিক এই ব্যাখ্যাটাই এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? হাইপোগ্লাইসেমিক ম্যানিফেস্টেশন হতে দেবে না। এই আরেকটা মেটাবলিক ইফেক্ট মনে রাখবা, সেটা আমরা বলবা যে দেখো, ইট ইনহিবিটস পেরিফেরাল কনভার্সন অফ T4 টু T3। অ্যাক্টিভ ফর্মটা T3, তাই না? T4 থেকে T3 হইতে দেয় না। কিভাবে দেয় না ব্যাখ্যা জানি না বা জানা যায়নি। সো আলটিমেটলি অ্যাক্টিভ থাইরয়েড হরমোন পরিমাণ কমে যায়। তাহলে থাইরোটক্সিকোসিস যদি কারো থেকে থাকে, তাহলে এই ড্রাগটা কিন্তু উপকার হবে, কারণ সে T4 থেকে T3 হতে দিচ্ছে না, অ্যাক্টিভ ফর্ম হতে দিচ্ছে না। সো থাইরোটক্সিকোসিসের ক্ষেত্রে অ্যান্টি থাইরয়েড হিসেবে তুমি কিন্তু প্রোপ্রানোলকে পাবা। বুঝা গেছে মেটাবলিক ইফেক্টে? জি ম্যাম। লিপিড প্রোফাইলের ক্ষেত্রে লাইপোলাইসিস করে, ফ্রি ফ্যাটি অ্যাসিড বাড়ায় নরমালি বিটা 1টা, আর বিটা ব্লকার দিলে তাহলে লাইপোলাইসিস কমে যাবে। সেই ক্ষেত্রে সমস্যা হচ্ছে এলডিএল টিজি এগুলো অল্টার হয়ে যায় রেশিওগুলো এবং বেড়ে যাবে। বেড়ে গেলে তখন আর কি তাহলে ইসকেমিক হার্ট ডিজিজের সম্ভাবনাটা হয় বেশি। এইটা একটা বাজে দিক, যার জন্য লিপিড প্রোফাইল অল্টার করে এবং খারাপ দিক অল্টার করে দেখে বিটা ব্লকার গুলোকে কিন্তু অ্যান্টি হাইপারটেনসিভ হিসেবে এখন আর প্রেফার করা হয় না, ঠিক আছে? আরো কারণ আছে প্রেফার না করার পিছনে। তুমি জানো একটা অ্যান্টাগনিস্ট যখন প্রলং তুমি দিবা, কারণ অ্যান্টি হাইপারটেনসিভ তো এমন না যে 7 দিন দিয়ে বন্ধ করে দিলা বা 1 মাস দিয়ে বন্ধ করে দিলা বা 2 মাস খেয়ে বন্ধ করে দিলা, অথবা টিবির মতো ড্রাগ 6 মাস খেয়েও বন্ধ করে দেওয়া যাচ্ছে না এই অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। ইট শুড বি কন্টিনিউড as long as possible, isn't it? So you know chronic exposure of the antagonist leads to the receptor upregulation, তাই না? জি ম্যাম। আপরেগুলেশন হচ্ছে জানো, তাহলে তুমি কোনো কারণে যদি ভুলবশত পেশেন্টকে এক ড্রাগ সুইচ করতে এইটা হঠাৎ বন্ধ করে দাও, তাহলে কি হবে? ওই যে সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে পেশেন্ট মারা যেতে পারে এবং মারা গেছেও। এই জন্য ক্রনিক এক্সপোজার অফ দ্য অ্যান্টাগনিস্ট গুলোকেও এক্সপোজার করা উচিত না, ঠিক আছে?
এবং অত ভালো অ্যান্টি হাইপারটেনসিভ না, লিপিড প্রোফাইলে যে ইসকেমিক হার্ট ডিজিজের দিকে নিচ্ছে, প্লাস এই যে আপরেগুলেশন অফ দ্য রিসেপ্টর করে সেও হঠাৎ সার্টেন কার্ডিয়াক অ্যারেস্ট করতে পারে, এইসব কারণে বিটা ব্লকার গুলোকে এনকারেজ করা হয় না, ঠিক আছে, অ্যান্টি হাইপারটেনসিভ হিসেবে। এক্সাইটেশন নর্মালি যদি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে বিটা ব্লক করে দিলে নাইটমেয়ার হওয়ার সম্ভাবনা আছে, মানে উল্টাপাল্টা স্বপ্ন দেখে, এরকম ঝামেলা করে। আর হচ্ছে গিয়া কিছু ইফেক্ট আছে যেগুলো বিটা রিসেপ্টর ব্লকিং ইফেক্ট ছাড়া, সেগুলো হচ্ছে ওই যে সোডিয়াম চ্যানেল ব্লক করতে পারে কেউ কেউ, প্রোপানলটারও কিছু ইফেক্ট আছে। তারপরে অ্যান্টি অ্যারিথমিক ইফেক্ট, সোডিয়াম চ্যানেল ব্লক করলে অ্যান্টি অ্যারিথমিক ইফেক্টও তোমরা পাবা, কারণ অ্যারিথমিয়া যখন দেখবা তখন দেখবা যে সোডিয়াম চ্যানেল এক্সাইটেটরি বেশি বেশি এক্সাইটেশন হওয়ার জন্য অ্যারিথমিয়াটা হতে পারে। তো সোডিয়াম চ্যানেল ব্লকিং প্রপার্টিটা হচ্ছে প্রোপানলের বিটা 2 রিসেপ্টর ব্লকিং ছাড়া আদার ইফেক্ট, ঠিক আছে? আমার কথাগুলো শুনতে পারছো তোমরা? জি ম্যাম। বুঝতে পারছো? জি ম্যাম। সো এই যে আমরা ফার্মাকোলজিক্যাল ইফেক্ট দেখলাম প্রোপানলের, তাহলে আমরা এখন জানবো যে কোথায় তাহলে তাকে ইউজ করতে পারবো। ফার্স্ট ইউজ হচ্ছে অ্যাজ অ্যান্টি হাইপারটেনসিভ। আগে যেহেতু প্রেফার করতাম তাই আমি গতানুগতিক ভাবে এই কথাটাই বলবো। এবং তখন নেক্সট কোশ্চেন আসবে, তাহলে প্রেশার কিভাবে কমাতে পারে, কি কি ওয়েতে সে কমাতে পারে। প্রথম কথা হবে ফোর্স অফ কন্ট্রাকশন কমায় দিচ্ছে হার্টে, তাহলে কার্ডিয়াক আউটপুট কমবে, ব্লাড প্রেশার কমবে, নাম্বার 1। নাম্বার 2, তোমাকে ইনফরমেশন জানাই দিচ্ছি অ্যান্টি রেনিন অ্যাক্টিভিটি আছে, সেখানে সে কাজ করছে অ্যান্টি হাইপারটেনসিভ। এছাড়া নার্ভ এন্ডিং এ তুমি জানো প্রিসিনাপটিক নার্ভ এন্ডিং এ আলফা 2 রিসেপ্টর আছে, বিটা 2 রিসেপ্টর আছে। যখন নরমালি বিটা 2 রিসেপ্টরের কাজ কি? নরমালি বিটা 2 রিসেপ্টরের সাথে যখন অ্যাড্রেনালিন বাইন্ড করে সে নরএপিনেফ্রিন রিলিজ বাড়ায় নরমালি। এখন তুমি বিটা 2 কে বন্ধ করে দিলা, তাহলে কে ফ্রি থাকবে? নরএপিনেফ্রিন ফ্রি বাইন্ড করার জন্য। আরে কোন রিসেপ্টর ফ্রি থাকবে? আলফা রিসেপ্টর। আলফা 2 কে তো সে ব্লক করে নাই, তাহলে নরএড্রেনালিন বা অ্যাড্রেনালিন গিয়ে আলফা 2 এর সাথে বাইন্ড করবে, তাহলে নরএপিনেফ্রিন রিলিজটা কমবে। এইভাবে সে অ্যান্টি হাইপারটেনসিভ ইফেক্ট করছে। আর সেন্ট্রালি মানে সেন্ট্রাল ডিসচার্জটাও নরএপিনেফ্রিন রিলিজও কমায় দেবে, ওখানেও গিয়ে বিটা 2 রিসেপ্টরকে ব্লক করে দেয়, আলটিমেটলি নরএপিনেফ্রিন রিলিজ কমায় দেওয়ার মাধ্যমে এই 4 ভাবে তুমি বলবা যে প্রোপানলটা ব্লাড প্রেশার কমায়। ফোর্স অফ কন্ট্রাকশন কমানো ছাড়াও আমরা বলছি যে এসএ নোডাল ডিসচার্জ কমায় দেয়, তাহলে অ্যান্টি অ্যারিথমিক ইফেক্ট তুমি পাবা। অ্যান্টি অ্যাঞ্জিনাল ইফেক্ট কিভাবে পাবা? তুমি বিটা 1 কে বন্ধ করছো, ফোর্স অফ কন্ট্রাকশন বন্ধ করছো, ওয়ার্কলোড কমাই দিচ্ছ, তাহলে অক্সিজেন ডিমান্ড কমছে, এভাবে সে অ্যান্টি অ্যাঞ্জিনাল ইফেক্টও করে। তাহলে প্রোপানলের অ্যান্টি হাইপারটেনসিভ, অ্যান্টি অ্যারিথমিক, অ্যান্টি অ্যাঞ্জিনাল 3টা রোলে কিন্তু আছে। মায়োকার্ডিয়াল ইনফার্কশনে যেহেতু সে কন্ট্রাকশন কমায় দেয়, ওয়ার্কলোড কমায় দেয়, ইনফার্কশন সাইজটা তখন কম হয়। আর হার্ট ফেইলিউরে তুমি ক্রনিকে ইউজ করবা, নট ইন অ্যাকিউট। ক্রনিক কন্টিনিউয়াস যখন, তখন সেই ক্ষেত্রে ইউজ করতে পারো অ্যাডভার্স ইফেক্ট কমানোর জন্য, কারণ ক্রনিক হার্ট ফেইলিউরে ক্যাটেগোলামাইন বেড়ে যায়, তারা কিছু অ্যাডভার্স ইফেক্ট করে, সেগুলো যেন না হয় সেজন্য। অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি, অ্যাওরটিক অ্যানিউরিজম, এগুলোর ব্যাখ্যা জানা দরকার নেই, নামগুলো বাড়াবাড়ি শুধু। গ্লুকোমাতে বিটা ব্লকার, প্রোপানল না, এটা টিমোলল। এখানে কিন্তু ইউজ নট অনলি প্রোপানল, অ্যাজ এ হোল বিটা ব্লকার গুলো বলা হচ্ছে। টিমোলল হচ্ছে গিয়ে একটা বিটা ব্লকার যে অ্যাকোয়াস হিউমার প্রোডাকশন হওয়ার জন্য যে সিলিয়ারি বডিতে বিটা রিসেপ্টর আছে ওটাকে বন্ধ করে, আলটিমেটলি অ্যাকোয়াস হিউমার প্রোডাকশন হয় না এবং তখন গ্লুকোমাতে হেল্প হয়। তোমাদের বাই দিস টাইম গ্লুকোমার ক্লাসটা নেওয়া হয়ে গেছে। গ্লুকোমাতে 2 ভাবে আমার ড্রাগ কাজ করানো যাবে, আইদার বাই ডিক্রিজিং প্রোডাকশন অর বাই ইনক্রিজিং ড্রেনেজ। দিস টিমোলল ডিক্রিজিং প্রোডাকশনের মাধ্যমে কাজ করবে, ঠিক আছে? জি ম্যাম। হাইপারথাইরয়েডিজমে একটু আগে বলছি T4 থেকে T3 কনভার্সনে বাধা দেয়, অ্যান্টিথাইরয়েড ইফেক্ট দেখাতে পারে। মাইগ্রেনে প্রোফাইলেক্সিস, ওই যে সিম্প্যাথিক এক্সাইটেশন হয় সেই ক্ষেত্রে হয়তো, বাট প্রবাবল মেকানিজমটা জানা যায়নি। অ্যাংজাইটি হয়, সেই অ্যাংজাইটিতে সিম্প্যাথিক স্টিমুলেশন হয়, তো অ্যাংজিওলাইটিক হিসেবেও প্রোপানল যেতে পারে। ফিউক্রোমোসাইটোমাতে যদি লেবেটাললটা ড্রাগ অফ চয়েস, আলফা বিটা 2টা ব্লকিং ইফেক্ট আছে, যদি না পাও সেই ক্ষেত্রে আলফা ব্লকার প্রাইজোসিনের সাথে বিটা ব্লকার প্রোপানল বা অ্যাটেনল তুমি দিতে পারো, ঠিক আছে? বিনাইন এসেনশিয়াল ট্রেমরের ক্ষেত্রে সিম্প্যাথি কমায় দেয়, হয়তো পোর্টাল হাইপারটেনশনও হয়তো ইউজ করতে পারবা। ইউজ কঠিন লাগছে? ইউজগুলা কঠিন খুব?
ইউজগুলো কি খুব কঠিন? No, ma'am. তো এতক্ষণ লাগে কেন উত্তর দিতে? অ্যাডভার্স ইফেক্ট কি হলো তাহলে? যেটা তুমি চাইবা সেটা ছাড়া বাকি সবগুলো হচ্ছে তার সাইড ইফেক্ট। তুমি অ্যান্টি হাইপারটেনসিভ হিসেবে চাইছিলা, এছাড়া বাকি সবগুলো তার অ্যাডভার্স ইফেক্ট, যেমন রেসপিরেটরি সিস্টেমের ব্রঙ্কোকনস্ট্রিকশন, সিভিএস ব্র্যাডিকার্ড হার্ট ফেলিওর আরো এগ্রাভেট করে দিবে অ্যাকিউটে দিলে। ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে আননোটিসড হাইপোগ্লাইসেমিক শক হতে পারে। স্কেলেটাল মাসেল ব্লাড ভেসেল গুলো কনস্ট্রিকশন করবে, তাহলে কোল্ড এক্সট্রিমিটি হবে, লিথার্জিক লাগবে। তুমি যদি হঠাৎ বন্ধ করে দাও তাহলে আপ রেগুলেশন অফ দ্য রিসেপ্টরের মাধ্যমে ইসকেমিক হার্ট ডিজিজ আরো বেশি হবে, লিপিড প্রোফাইল আরো খারাপ, ভিএলডিএল এই বাড়ায় দেয়, এইচডিএল কমায় দেয়, তাহলে এখানেও ইয়ে করে কার্ডিয়াক ইসকেমিক হার্ট ডিজিজের সম্ভাবনা বাড়া দিতে পারে। আর যেহেতু বলছি আনরিলেটেড টু বিটা ব্লকিং কিছু আছে, লিপিড সলিবল, সো ব্রেনে চলে যায় গিয়ে ব্যাড ড্রিম, স্লিপ ডিস্টারবেন্স, নাইটমেয়ার এগুলো করতে পারে। হ্যালো জি ম্যাম। হ্যালো, জি ম্যাম, শোনা যাচ্ছে। শুনেছি, এই পয়েন্টটা শুনেছি। আনরিলেটেড টু দ্য বিটা ব্লকিং ইফেক্ট, অ্যাডভার্স ইফেক্টের মাঝে সিএনএস যেটা যায়, যেমন প্রোপানল, সে সিএনএস অ্যাডভার্স ইফেক্ট করবে। এছাড়া অকুলোমিউকোকিউটিনাস সিনড্রোম করে, এটাও প্রোপানলের বিটা রিসেপ্টর ব্লকিং ইফেক্ট ছাড়া অ্যাডভার্স ইফেক্ট। এটা মিউকাস মেমব্রেনের তার ইফেক্ট আছে, চোখে ল্যাক্রিমার ড্যামেজ করে, স্ক্লেরোজিং পেরিটোনাইটিস করে, আর স্কিনে স্কিন র্যাশ করে। এরা সব মোটামুটি ইমিউন সিস্টেম রিলেটেড অ্যাডভার্স ইফেক্ট, নট বিটা টু রিসেপ্টর ইফেক্ট। ঠিক আছে? সো কোথায় তাহলে বিটা ব্লকার গুলো দিতে পারবা না? নন সিলেক্টিভ যারা বিটা 1 বিটা 2 দুটাকেই ব্লক করে তাদেরকে অ্যাজমাতে দেওয়া যাবে না, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে দেওয়া যাবে না, হার্ট ব্লকে তো দেওয়া যাবেই না, আর ডায়াবেটিস মেলাইটিসের ক্ষেত্রেও দেওয়া যাবে না। আর ব্র্যাডিকার্ডে বেশি করে ফেলে তাদের দেওয়া যাবে না। আর সিলেক্টিভ গুলো মোটামুটি ব্র্যাডিকার্ডে বেশি করে ফেলতে পারে হার্ট 1 বিটা 1, হার্ট ব্লকে, হার্ট ফেলিউরে আর পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে দিতে পারবে না। ঠিক আছে? নিউরন ব্লকার ড্রাগ গুলো আর পড়াবো না, এগুলো এখন আর ইউজ করা হয় না, তাই এগুলো এখন আর দরকার হবে না, আমাদের আইটেমেও রাখি নাই। কিন্তু বিটা ব্লকারটা খুব ইম্পর্টেন্ট ছিল। বিটা ব্লকার সম্পর্কে এই কয়টা ইনফরমেশন তোমাদের মনে রাখতে হবে। ফার্স্ট অফ অল দ্য ক্লাসিফিকেশন, তারপরে হচ্ছে গিয়ে ফার্মাকোলজিক্যাল ইফেক্ট, তারপর হচ্ছে ইউজ, তারপর হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট এন্ড কাউন্টারইন্ডিকেশন। এনি কোশ্চেন? নিউরন ব্লকার আর যাচ্ছি না, নিউরন ব্লকার পড়াবো না, তোমার দরকার হবে না। কোনো কোশ্চেন আছে তাহলে? কোনো কোশ্চেন আছে? বিটা ব্লকার পড়াইলাম যে ছোট্ট কিন্তু ইম্পর্টেন্ট, আলফা ব্লকারও ছোট্ট কিন্তু ইম্পর্টেন্ট। আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমে দেখো তাহলে আইটেম কার্ড কি কারো কাছে আছে? কপি? জি ম্যাম, আছে। তাহলে আমরা অটোনমিক নার্ভাস সিস্টেমের কোনো কিছু কি আর বাকি আছে? অ্যাজমা বাকি আছে, তাই না? জি ম্যাম। ব্রঙ্কিয়াল অ্যাজমা। তাহলে আমি নেক্সট ক্লাসে অ্যাজমাটা পড়াই দেবো ছোট্ট করে। ওকে ম্যাম। এখন দেখো, আমরা অটোনমিক নার্ভাস সিস্টেমের ইন্ট্রোডাকশন বলেছি, নিউরোট্রান্সমিটার গুলো সম্পর্কে ধারণা দিয়েছি, কলিনার্জিক এবং অ্যাড্রেনার্জিক দুটো সিস্টেম পড়েছি। কলিনার্জিক সিস্টেমে অ্যাসিটাইলকোলিন সম্পর্কে সম্পূর্ণ ইনফরমেশন দিয়েছি, কিভাবে তৈরি হয়, কিভাবে স্টোর হয়, কিভাবে রিলিজ হয়, কিভাবে তার রেসপন্স হয় এবং রেসপন্স হওয়ার পরে তার ফেট কি, এগুলো বলেছি। মাস্কারানিক নিকোটিনিক রিসেপ্টর টাইপ বলেছি, মলিকুলার মেকানিজম বলেছি, মাস্কারানিক রেসপন্স গুলো কি কি পাচ্ছি, নিকোটিনিক রেসপন্স গুলো কি কি পাচ্ছি বলেছি। ইউজ বললাম, তারপরে অ্যাডভার্স ইফেক্ট বলছি না, ওপিসি পয়জনিং এটা ইম্পর্টেন্ট, ওপিসি ম্যানেজমেন্ট এটা ইম্পর্টেন্ট, গ্লুকোমা ক্লাসটা কতদিন নিয়েছে সেগুলো ইম্পর্টেন্ট বলা হয়েছে। তারপর হচ্ছে অ্যান্টিকোলিনার্জিক এর মাঝে যেহেতু মাস্কারিনিক এবং নিকোটিনিক, তাহলে অ্যান্টি মাস্কারিনিক আর অ্যান্টি নিকোটিনিক। অ্যান্টি মাস্কারিনিক গুলো হচ্ছে অ্যাট্রোপিন এবং তাদের সাবস্টিটিউট, তাদের ইউজ, অ্যাডভার্স ইফেক্ট, সোর্স সবকিছু। অ্যান্টি নিকোটিনিক মানে হচ্ছে মূলত নিউরোমাস্কুলার জাংশন ব্লকিং ড্রাগ গুলো, গ্যাংলিয়ন ব্লকার এখন তো ইউজ করা হয় না। নিউরোমাস্কুলার জাংশন আবার কম্পিটিটিভ রিভার্সিবল এসে হ্যান সব পড়িয়ে দিয়েছি, ইউজ বলেছি, কোথায় কোনটা ব্যবহার করবো। তারপর হচ্ছে ওকোলিনোমাইমেটিক ড্রাগের মাঝে আবার ডাইরেক্ট অ্যাক্টিং আছে, ইনডাইরেক্ট অ্যাক্টিং আছে, এভাবে বলেছি, এগুলো পড়বা।
অ্যাড্রিনার্জিক নার্ভাস সিস্টেম আছে ক্যাটেকোলামাইন, নন ক্যাটেকোলামাইন, ডাইরেক্ট অ্যাক্টিং, ইনডাইরেক্ট অ্যাক্টিং, মিক্সড অ্যাক্টিং বলেছি। এদের রেসপন্স দেখিয়েছি, আলফা রিসেপ্টর, বিটা রিসেপ্টর ডিস্ট্রিবিউশন উইথ দ্য মলিকুলার মেকানিজম এন্ড রেসপন্স বলেছি। তারপরে আমরা আলফা ব্লকারও পড়লাম, বিটা ব্লকারও পড়লাম, বাকি রইল শুধু অ্যাজমা। তারপরে আমাদের কিন্তু অটোনমিক নার্ভাস সিস্টেম শেষ। সো উই হ্যাভ ফিনিশড জেনারেল ফার্মাকোলজি এন্ড অটোনমিক নার্ভাস সিস্টেম। নেক্সট উই উইল গো টু দ্য কার্ডিওভাস্কুলার সিস্টেম। ঠিক আছে? জি ম্যাম। কার্ডিওভাস্কুলার সিস্টেম শুরু করবো অ্যাজমা পড়ানোর পরে। আর ম্যাডাম দুই ম্যাডামই কার্ডিওভাস্কুলার সিস্টেম ভাগ করে নিয়ে পড়ায় নিব। আর ফার্স্ট টার্মে আর কোন সাবজেক্ট এন্ডোক্রাইন থাকবে, তাই না? এন্ডোক্রাইন টার্ম 1 এ সিবিএস পড়ানোর পরে এন্ডোক্রাইন আর জিআইটি থাকবে। সিবিএস দুজন শেষ করে ফেললে পরে একজন এন্ডোক্রাইন একজন জিআইটি করতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে? কিন্তু তোমরা পড়ছো যে শুধু মানে মৌখিক পড়া পড়ছো না লিখে লিখেও পড়ছো? কোশ্চেন গুলো ভার্সিটির কোশ্চেন গুলো নিচ্ছ, ওগুলা কি আগের কারোর কাছ থেকে কালেকশন করেছো কিনা? কি খবর তোমাদের? হ্যালো, জি ম্যাম। কি খবর বলো তোমাদের? লেখাপড়াগুলো শুধু কি ওই যে আমার পোলাপাইনটা দেখি চালায় দিয়ে তারপরে চুপ করে শুয়েছে, উত্তা হয়ে ঘুমায় রয়েছে, এরকম করে ক্লাস করতেছ, নাকি টেবিল চেয়ারে বসে অ্যাটলিস্ট বিছানায় বসে খাতা কলম নিয়ে নোটস করতে করতে পড়তেছো? কোনটা? ম্যাম নোটস করি। মা নোটস করো, না করলে নিজেরই বিপদ হবে, আমার কিছু হবে না, তাই না? আমার কিছু হবে বলো? আমি তোমাকে প্রশ্ন করব, আমি পড়াইছি, তুমি উত্তর দাও, তারপরে তুমি যদি উত্তর দিতে পারো তাহলে তুমি পাশ করতে পারবে, আর যদি উত্তর দিতে না পারো আমি তোমাকে পাশ করতে পারবো না। এটাই হবে শুধু, আর তো কিছু না। আমি চাইবো না আমার স্টুডেন্টকে আমি ফেল করাই। এখন সেই জন্য আমি আমার তরফ থেকে চেষ্টা করে যাচ্ছি ইনফরমেশন গুলো দেওয়ার জন্য, বোঝানোর জন্য, ইজি করার জন্য। বাকিটুকুন তুমি যদি না নাও তাহলে আমার কিছু করার আছে? না ম্যাম। প্রপারলি না নাও তাহলে আমার কিছু করার নেই। তাহলে রিটেন কোশ্চেন কালেকশন করেছো তোমরা ম্যাম লাইব্রেরি থেকে? ম্যাম কোয়েশ্চেন কোনো নিয়ে নাই। নেও নাই, তাই না? তাহলে তো হবে না। নেক্সট যেদিন কলেজে, এখন তো আবার কঠিন লকডাউন দিয়ে দিচ্ছে, এখন তো আর কিভাবে দিবা? কোশ্চেন না নিলে আসলে তুমি বুঝতে পারবে না যে তুমি এই সিস্টেম যে যখন যে সিস্টেম পড়ানো হয় তখন সেই সিস্টেমের কোশ্চেন গুলো সলভ না করলে তুমি পরবর্তীতে আর নতুন করে পড়তে পারবে না, হবে না আর কি, গুছানো পড়া হবে না। বুঝাইতে পারছি? যেমন এখন অটোনমিক নার্ভাস সিস্টেম পড়ছো বা পড়ানো হচ্ছে ক্লাসে, তুমি অটোনমিক নার্ভাস সিস্টেম, আমরা তো কোশ্চেন গুলো নিয়ে এরকম করতাম, পেন্সিল দিয়ে সিবিএস, এনএস, জিপি এভাবে দাগে ফেলতাম, তারপরে ওই কোশ্চেন গুলো একটা খাতায় লিখতাম। সিবিএস এর সব কোশ্চেন একসাথে হতো 5 বছরের অ্যাটলিস্ট। সেই কোশ্চেন গুলো আমি পারি কিনা লিখতে পারি কিনা, পড়তে পারি কিনা, এরকম করে ফেলতাম। দিস ইজ দ্য ওয়ে টু স্টাডি অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট রেগুলারলি। আদারওয়াইজ ওই তিসমার খান টাইপের স্টুডেন্ট মেডিকেলে নট নিডেড। না আমি আসলাম ভিনি, ভিডি, ভিসি, এরকম খুব খুব রেয়ার। এক্সট্রা অর্ডিনারি মেরিটোরিয়াস না হলে তখন আর এই নামটা পাওয়া যায় না। আমার কথাগুলো ভালো না লাগলো, এগুলো হচ্ছে বাস্তব। যারা